আজ থেকে তোমার দিদি আর কোনো কষ্টই হবে না, আর না তোমার হবে। প্রকাশ বাইরে বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে নিল অপারেশনের ব্যাপারে। আর ইশারা গিয়ে বসার জায়গায় বসে পড়ল। আর ইশারার পাশে গিয়ে ওর মামি বসলো আর ইশারাকে কিছু কথা বলল। এটা প্রকাশের চোখে পড়তেই প্রকাশ ইশারার কাছে এগিয়ে গেল। ইশারার মামি প্রকাশকে এগিয়ে আসতে দেখেই উঠে গেল। প্রকাশ কিছু বলতে যাবে তার আগে ইশারার মামি হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন। আর প্রকাশ ইশারার পাশে বসে পড়ল। ইশারার তাতে কোনো হেলদোল নেই, ও এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। প্রকাশ ইশারাকে ওভাবে দেখে ওর হাতের উপর হাত রেখে বলল, গত রাত থেকে তুমি না চেঞ্জ করেছো আর না কিছু খেয়েছো, চলো কিছু খেয়ে নেবে। না, আমি খাবো না। কেন খাবে না? আগামীকাল অপারেশন হবে, আর আজকে ওকে অ্যাডমিট থাকতে হবে। আমি কথা বলে নিয়েছি ডক্টরের সঙ্গে। এখন চলো, ঈশান ঘুমাচ্ছে। ইশারাকে নিয়ে উঠে গেল প্রকাশ। আর ইশারাও চলে গেল প্রকাশের সাথে। প্রকাশ বাড়িতে এসে ইশারাকে রুমে পাঠিয়ে দিল আর নিজে গার্ডদের সাথে কিছু কথা বলতে লাগলো। এদিকে ইশারা তো রুমে গিয়ে ঠায় বসে আছে আর ভাবছে, আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমার তো এখানে কোনো জামা কাপড় নেই। ওনাকে কি একবার বলবো নাকি? না থাক। প্রকাশ ঘরে এসে দেখলো ইশারা ড্রেস চেঞ্জ করেনি, বসে বসে কিছু একটা ভাবছে। প্রকাশ ইশারার সামনে দাঁড়াতে ইশারা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম না? ইশারা কাচুমাচু করছে। আমি কিছু বলেছি? হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ইশারা আবার চুপ করে রয়েছে। প্রকাশ কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আর আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে ইশারার হাতে দিল আর বলল, ওখানে তোমার যা যা জিনিস লাগবে সবই আছে। আমি আমার মেডকে দিয়ে অনেক আগেই আনি রেখেছি। আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের মেড সীমাকে ডেকে নিও, ওকে? ইশারা প্রকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চুপচাপ। প্রকাশের কিছু একটা খটকা লাগলো, কিছু বলল না, চলে গেল ফ্রেশ হতে। ইশারা প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে আর এদিকে প্রকাশ ইশারার জন্য অপেক্ষা করছে। যেই না প্রকাশ ডাকতে যাবে ইশারাকে, তখনই ইশারা বেরিয়ে এলো হাতে একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে। প্রকাশ থেকে ইশারাকে দেখে পুরো হা হয়ে রয়েছে। এখন ইশারার মুখে সামান্য মেকআপটাও নেই। ইশারাকে দেখে প্রকাশের সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন প্রথম ইশারাকে দেখেছিল প্রকাশ। এখন আরও বেশি স্নিগ্ধ লাগছে ইশারাকে। এদিকে ইশারা বেরিয়ে প্রকাশকে দেখতে পায়। প্রকাশ সোফায় বসে রয়েছে, সামনের টেবিলে খাবার সাজিয়ে। প্রকাশের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পায় আর প্রকাশ একভাবেই চেয়ে রয়েছে। প্রকাশ উঠে গিয়ে ইশারার হাত ধরে সোফায় বসালো আর প্লেটে রাখা খাবার হাতে নিয়ে ইশারার মুখের সামনে ধরল। ইশারা প্রকাশের মুখের দিকে তাকাতেই প্রকাশ চোখ দিয়ে ইশারা করলো যেন প্রকাশের হাতের থেকে গ্রাসটা মুখে নেয়। ইশারাও চুপচাপ বাধ্য মেয়ের মতোই খাবারটা খেয়ে নেয়। প্রকাশ যখন আবার ইশারাকে খাওয়াতে যায় তখন দেখে ইশারা আবারও আগের মতন মাথা নিচু করে চোখের জল ফেলছে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে জিজ্ঞেস করে হাতের প্লেটটা রেখে, কি হয়েছে ইশারা? খাবারটা ভালো লাগেনি? ঝাল লাগছে তোমার? কাঁদছো কেন তুমি? আমি খাইয়ে দিচ্ছি বলে ভালো লাগছে না? আচ্ছা, আমি তোমাকে জোর করে খাবো না, তুমি খেয়ে নাও তাহলে, ওকে? আমি তোমাকে জোর করতে চাই না। বিয়েটা হয়তো তোমাকে জোর করেই করেছি, কিন্তু ভালোবাসার জন্য কখনো জোর করব না। এই বলে প্রকাশ উঠে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত টেনে ধরে। প্রকাশ ইশারার দিকে তাকাতে ইশারা বিছানায় থাকা খাতা পেনের দিকে ইশারা করে। প্রকাশ সেটা এনে দিয়ে ইশারার সামনে বসে আর ইশারা প্রকাশকে কাগজে লিখে দেয়, আমি কখনো এত ভালো খাবার খাইনি, আর না কেউ আমায় কোনোদিন খাইয়ে দিয়েছে। মামি রবিবার বাদে রোজ সকাল আর রাতে 2টো রুটি দিত আর বাসি তরকারি দিত। দুপুরে ডাল ভাত ছাড়া কিছুই দিত না, শুধু রবিবার মাছ দিত। আবার অনেক সময় কলেজে গেলে ঘরের কাজ বাকি থাকলে খেতে দিত না। প্রথমবার এত ভালো খাবার খেলাম, হয়তো তার জন্য ধন্যবাদ। আপনি আমায় খাইয়ে দিলে আমি কিছু মনে করব না। দেবেন আমাকে খাইয়ে? প্রকাশের চোখে জল টলমল করছে ইশারার কথা শুনে। প্রকাশ ভাবছে মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে আবার খাইয়ে দিতে লাগলো। এরই মাঝে ইশারা আবার কিছু একটা লিখে প্রকাশের সামনে ধরল। আচ্ছা,
আপনি আমায় আর আমার ভাইকে এত সাহায্য কেন করছেন? আমি তো আপনার কেউ হই না, তাই না? তুমি কবে বুঝবে বলো তো যে আমি তোমাকে ভালোবাসি? এখনো বিশ্বাস হয় না আমাকে? আমি কথা বলতে পারি না। অতি সামান্য একটা মেয়ে নিজের বাড়িতে কাজ করে খায়, আর কাজ না করলে খায় না। দেখতেও তো আহামরি সুন্দর নাই, সেই তুলনায় আপনি কত সুন্দর, কত বড় লোক। আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন বলুন তো? শুধু শুধু আপনি যেটা ভালোবাসা ভাবছেন সেটা হয়তো কিছুদিনের মোহ মাত্র। কয়েকদিন যেতে না যেতেই আমি আপনার বিরক্তির কারণ হয়ে উঠব। আমার এই অক্ষমতা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, যেটা স্বাভাবিক। প্রকাশ ইশারার এই লেখাটা দেখে মারাত্মক রেগে গেল। খাতাটা পাশে রেখে ইশারাকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আর ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আকস্মিক এমন ঘটনায় ইশারা পুরো জমে গেছে। আজ পর্যন্ত ইশারা কোনো ছেলের ধারের কাছেও ঘেঁষেনি। বরাবরই একটু লাজুক ইশারা, আর আজ প্রথম ওকে এভাবে কাছে টেনে কিস করছে। ইশারা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেই প্রকাশ ইশারার ঘাড় পেছন দিক দিয়ে আরও শক্ত করে ধরে। ইশারা পেরে ওঠে না প্রকাশের সাথে। এদিকে প্রকাশ রাগের কারণে এমনটা করে ফেলল, কিন্তু কিছুতেই প্রকাশের রাগ যাচ্ছে না। কি করে পারলো ইশারা এভাবে ওর ভালোবাসাকে অপমান করতে? কিছুক্ষণ পর প্রকাশ ইশারাকে ছাড়তেই দেখতে পেল ইশারার চোখে জল। প্রকাশ ইশারাকে নিজের কাছে রেখেই বলল, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। না জেনে তুমি কিভাবে আমার ভালোবাসাকে এতটা অপমান করলে? ভালো না বাসো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করো না প্লিজ। আর কোনোদিন যদি নিজেকে অক্ষম বলেছ না, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালোবেসেছি, ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। তুমি আমার জীবনে থাকলে আমি বড় হতে পারবো। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বলেই ইশারাকে ছেড়ে উঠে গেল প্রকাশ আর হাত ধুয়ে বেলকনিতে চলে গেল। এদিকে ইশারা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে ইশারার কাছে প্রকাশের এই ছোঁয়া কোনো মোহ মনে হচ্ছে না, খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। ইশারা মনে মনে ভাবছে, তাহলে কি সত্যি প্রকাশ ওকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে ইশারা কাশতে লাগলো। বেলকনির দিকে তাকিয়ে দেখলো ধোঁয়া দেখা যাচ্ছে। ইশারা সেদিকে এগিয়ে গেল আর দেখলো ইতিমধ্যে প্রকাশ 2-3টে সিগারেট শেষ করে ফেলেছে আর হাতে একটা রয়েছে, সেটাও শেষের পথে। ইশারা বুঝতে পারল প্রকাশ রেগে রয়েছে, আর ইশারার কথায় হয়তো কষ্টও পেয়েছে, তাই এমন করছে। ইশারা গিয়ে প্রকাশের হাত থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল, আর প্রকাশ ইশারার দিকে তাকাতেই ইশারা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখটা ভয়ঙ্কর লাল হয়ে গেছে। প্রকাশ নিজের রাগ কন্ট্রোল করে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ইশারাকে বলল, যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে একটু একা থাকতে দাও। আপনি খাবেন না? না, খিদে মিটে গেছে আমার, তুমি যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। ইশারা প্রকাশের কাঁধে হাত রাখতে প্রকাশ ইশারার দিকে তাকালো, আর ইশারা আবারও ইশারা করে বলল, খেয়ে নিন না প্লিজ। বললাম তো খাবো না আমি, যাও তুমি। ইশারা কিছুটা ফুপিয়ে উঠল আর ওখানেই দাঁড়িয়ে রইল। প্রকাশ আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ইশারা চোখ মুছে চলে যেতে নিলেই হুট করে ইশারার হাত প্রকাশ পেছন থেকে হ্যাচকা টান মেরে নিজের দিকে ফিরিয়ে ইশারাকে জড়িয়ে ধরল, আর ইশারার কাঁধে মুখ গুজে রইল। ইশারা নিজের কাঁধটা ভেজা অনুভব করল, তাই আলতো করে প্রকাশের পিঠে হাত দিতে প্রকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ইশারা, ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার কেউ নেই জানো, আমার সব থেকেও আমি নিঃস্ব, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কেউ আমাকে ভালোবাসে না। ইশারা শুধু শুনছে প্রকাশের কথা। প্রকাশের কথা শুনে বোঝা যাচ্ছে প্রকাশের ভেতরে একটা চাপা কষ্ট আছে, যেটা কোনো সময় কারোর চোখে পড়ে না। ইশারা আস্তে করে প্রকাশকে সোজা করে দাঁড় করিয়ে প্রকাশের চোখের জল মুছিয়ে প্রকাশের হাত ধরে ঘরে নিয়ে গেল আর সোফায় বসিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। প্রকাশও বাধা দেয়নি, কারণ আজ প্রকাশও অনেক দিন পর কারো হাতে খাচ্ছে, নিজের ভালোবাসার হাতে খাচ্ছে। খাওয়ার পর ইশারা বিছানায় বসতে প্রকাশ গিয়ে ইশারার কোলে শুয়ে পড়ল আর বলল, আমার আজ তোমাকে অনেক কিছু বলার আছে ইশারা, আজকে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে?
আমি একটু শান্তি চাই। ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে শুরু করলো আর প্রকাশ মুচকি হাসলো আর বলতে শুরু করলো, জানো, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমি সবসময় মায়ের আঁকে পিছে কুরকুর করতাম। মাকে ঠিক করে কাজ করতেও দিতাম না। সব সময় মাকে বিরক্ত করা ছিল আমার কাজ। কিন্তু হঠাৎ সব পাল্টে গেল। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, তাও সারা জীবনের মতন না ফেরার দেশে। খুব রাগ হয়েছিল বাবার উপর সেদিন। কেন আমার মাকে ফিরিয়ে দিল না আমাকে? কি দোষ ছিল আমার মায়ের? কথা বলতাম না বাবার সাথে। ভাবতাম বাবা ইচ্ছে করে মাকে দূরে সরিয়ে দিয়েছে, কারণ আমি আমার বাবাকে আদর করতাম না, কাছে যেতাম না। তাই হয়তো। পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ, বাঁচানো সম্ভবই ছিল না। তখন আর কিচ্ছু বলতাম না বাবাকে। আমার বয়স যখন 6 বছর তখন মা চলে যায়। আর যখন জানতে পারলাম যে মা কেন চলে গেছে, তখন আমার বয়স 12। মাকে হারিয়েছিলাম, তাই বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে ছিল না। বাবার কোনো সময়ই ছিল না আমার জন্য। আমি যে তার ছেলে তা হয়তো উনি ভুলেই গিয়েছিলেন। সে নিয়ে কোনোদিন অভিযোগও করিনি। বাবা বাবার মতো থাকতেন ব্যবসা নিয়ে, আর আমি থাকতাম আমার মতো পড়াশোনা নিয়ে। বাড়ির কাজের লোকরাই আমাকে মানুষ করেছে ধরতে গেলে, কারণ আমার যে কেউ নিজের ছিল না। পিসির বিয়ে হয়ে গেছিল আর কাকা আলাদা হয়ে গিয়েছিল বাবার সঙ্গে ঝগড়া করে। তাই আমি আরও একা হয়ে যাই। জানো, তোমার মতো আমাকেও আমার বাড়িতে অবহেলা করা হতো। এইভাবেই অবহেলা পেয়ে বড় হতে থাকি। যখন কলেজে উঠলাম তখন জানো, মাথায় সব সময় রাগ চড়ে থাকতো। খুব অ্যারোগেন্ট ছিলাম। বুঝলাম অনেক গরিব মানুষ বড়লোকদের হাতে নিপীড়িত হচ্ছে, তাই হয়ে গেলাম মাফিয়া। এটা করে অন্তত একটু ভালোবাসা পেয়েছিলাম। সব বয়স্ক মানুষেরা যখন আমাকে নিজের ছেলে বলতো তখন আর নিজেকে একা মনে হতো না। এভাবেই দিন কাটতো। কিন্তু রাতে যেন সব কষ্ট আমার মনে আবারও উকি দিত, মনে করিয়ে দিত আমার কেউ নেই। তাই আলাদা হয়ে গেলাম আমি। নিজের বাড়ি কিনে নিলাম। এটা আমার 2 নাম্বার বাড়ি। আর আরেকটা ফ্ল্যাট আছে যেটা আমি প্রথম কিনেছিলাম। এরপর আমার বাবা আমাকে দরকার পড়ে তার বিজনেসের জন্য। আমি না করলে আমার সঙ্গে আবার বিরোধিতা শুরু হয়। আর আমি তাই সেই দিনের পর থেকে বাবার সঙ্গে কোনো কথাই নেই আমার। প্রকাশ থেমে গেল এতটুকু বলে। ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে কাটতে মন দিয়ে কথা শুনছিল। বিছানায় হেলান দিয়ে হঠাৎ করে থেমে যাওয়া উঠে বসলো। দেখলো প্রকাশ নিজের চোখের জলটা মুছে নিল আর আবার বলতে শুরু করলো, আমার জীবন তো এভাবেই চলছিল। তারপর তুমি এলে আমার জীবনে। যেই দিন তোমায় বাজে কথা বলছিলাম রাস্তায়, সেই দিন তোমায় প্রথম দেখেছিলাম আমি। কিন্তু তোমার দিকে কিছু বকারে ছেলে বাজে নজরে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি। আর এতটা আমি রিঅ্যাক্ট করেছিলাম। আর তারপরে দ্বিতীয়বার দেখেছিলাম মেইন রোডে। আমি না দেখলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সেই দিনও তোমাকে অনেকবার বকেছিলাম। আর তারপরেই চায়ের দোকানের কাকা আমাকে তোমার কথা বলে। ব্যাস, তারপর আর কি, আমি বাড়ি ফিরে যাই। কিন্তু আমার রাতের ঘুমটা উড়ে যায়। চোখ বুঝলেই শুধু তোমার মুখটা চোখে ভাসছিল। ননস্টপ। ইশারা বোকা। কথাটা শোনার পর প্রকাশ ইশারার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর চলে যায় কোনো কথা না বলে। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নেয় আর চুপ করে শুয়ে পড়ে। সময়টা ছিল বিকেল 4টে আর প্রকাশ খালি এপাশ ওপাশ করছে শুয়ে শুয়ে। শেষমেশ উঠে বসলো আর বিরক্তির স্বরে বলে উঠল, উফ, কেন বারবার ওই মেয়েটার মুখটাই আমার চোখের সামনে ভাসছে? কেন? কি এমন আছে ওই মেয়েটার মধ্যে যা নেমেসেই আমার শান্তিটা কেড়ে নিল? দেখ, চোখ বুঝলেই শুধু ওর ওই কান্না ভরা মুখটা ভেসে উঠছে। আই থিঙ্ক না জেনে আমি ওর সঙ্গে মিসবিহেভ করেছি বলে। এই বলে প্রকাশ গ্লাসে রাখা জল খেয়ে নিল ঢকঢক করে আর একটা লম্বা শ্বাস নিল আর সিগারেট হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। পরের দিন প্রকাশ কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ইশারার কলেজের সামনে সব মেয়েরা হা করে প্রকাশকে দেখছে। সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। ও নিজের মনে ফোন ঘাঁটছে আর মাঝে মাঝে মাথা তুলে কলেজ গেটের সামনে তাকাচ্ছে। প্রকাশ আজকে একটা টাইট ফিটিং কালো জিন্স আর সাথে ধূসর রঙের শার্ট পরেছে। শার্টের একটা প্রান্ত গুজে রেখেছে আর একটা প্রান্ত ছেড়ে, আর হাতাগুলো কোনোই অবধি গোটানো।
চোখে অ্যাভিগেটর সানগ্লাস, চুলগুলো ব্রাশ করে রেখেছে। চুলগুলো লম্বা আর সিল্কি হওয়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। ডান হাতে ব্ল্যাক ব্র্যান্ডের ওয়াচ আর বাম হাতে কালো মোটা ব্যান্ড আর পায়ে হোয়াইট লোফার। এটাই প্রকাশের স্টাইল। ও সবসময় এভাবে ড্রেস আপ করে। প্রকাশ প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছে ইশারার জন্য, বাট ইশারার কোনো দেখা নেই। বাধ্য হয়ে প্রকাশ একটা মেয়েকে ডাকলো আর জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ইয়েস। আই এম প্রকাশ, প্রকাশ বোস। ইয়া, আপনাকে কে না চেনে? আমি রূপসা দাস। অ্যাকচুয়ালি আই নিড এ ফেভার। তুমি কি বলতে পারবে ইশারা আজ কলেজে এসেছি কিনা? ইশারা? ইয়া, ইউ নো হার? আমার খুব ভালো ফ্রেন্ড হয় ও। দ্যাটস গ্রেট। ও কি আজ কলেজ আসেনি? ও তো মাসে 5-6 দিন কলেজে আসে, আজ আসেনি। আগের দিন এসেছিল তো তাই। কেন? ওর মামি ওকে কলেজে আসতে দেয় না, আমার থেকেই সব নোটস নেয়। আপনি কি জানেন ও কথা বলতে পারে না? হ্যাঁ, আসলে আমি আগে জানতাম না। আগের দিন ইশারা রাস্তায় হেঁটে যাচ্ছিল আর একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো, বাট আমি বাঁচিয়েছি। তারপর একটু মিসবিহেভ করে ফেলেছি। তাই চায়ের দোকানে কাকা আমাকে বলে ইশারা কথা বলতে পারে না, বাট ও তো কানে শুনতে পায়। তাহলে কেন ওইভাবে হেঁটে যাচ্ছিল? আসলে ও সবসময় অন্য মানুষক থাকে, তাই হয়তো বুঝতে পারেনি। ইশারার মামি ওকে দিয়ে কাজ করার জন্য চাপ দিচ্ছে, তাই কাজ খোঁজার বাহানায় কলেজে আসে আর মেন ক্লাসগুলো করে কাজ খুঁজতে বেরিয়ে যায়। কথা বলতে পারে না দেখে বেচারি কোনো কাজও পাচ্ছে না। ওর একটা ভাই আছে, খুব মিশুক, কিন্তু বেচারার হার্টে একটা ফুটো ধরা পড়েছে। তাই ইশারাকে ডক্টর বলেছে অপারেশন করাতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এই জন্য ওর মামি ওকে কাজ খুঁজতে বলেছে। ওরা নাকি একটা পয়সাও দেবে না। ইশারা কোনো কাজ পাচ্ছে না দেখে বাধ্য হয়ে বলেছে লোকের বাড়ি কাজ করবে। এখন হয়তো সেটাই করছে। ওর মামি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে জানেন। একদিন তো মাঝরাতে বাড়ি থেকে বার করে দিয়েছিল শীতের মধ্যে। ওভাবেই বসেছিল মেয়েটা দরজার সামনে। পরের দিন জ্বর আসলেও ওর মামি সারা ঘরের কাজ করিয়েছে ওকে দিয়ে। ওই শরীর খারাপ নিয়ে রান্না করেছে, আর রান্নায় ভুল হওয়ায় গরম জলে হাত পুড়িয়ে দিয়েছে মেয়েটার। খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। এইসব খবর আমি ওর ভাইয়ের কাছ থেকে পাই। অনেকবার বলেছি ঈশা তুই চলে আয় আমার বাড়ি, আমি আর তুই একসাথে থাকবো। এভাবে আর কয়দিন? কোন দিন না তোর মামি তোকে মেরে। না, ইশারার কিচ্ছু হবে না। তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবে? কিন্তু প্লিজ অ্যাড্রেসটা দাও। রূপসার থেকে অ্যাড্রেস নিয়ে প্রকাশ ওখান থেকে বেরিয়ে সিধে ইশারার বাড়ি চলে যায়। আর বাড়ির দরজার সামনে যেতেই মিল্লির আওয়াজ শোনে, আর ভেতরে যেতেই ওর পায়ের সামনে ইশারা হুমড়ি খেয়ে পড়ে। প্রকাশ একবার ইশারার দিকে তাকায় আর একবার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে, যার হাতে খুন্তি। প্রকাশ বুঝতে পারছে এটা ইশারার মামি, আর মামির পেছনেই দাঁড়িয়ে কাঁদছে একটা বাচ্চা ছেলে। এটা যে ইশারার ভাই তা রূপসার কথা মনে করতেই প্রকাশ বুঝতে পারল। প্রকাশ ইশারাকে মেঝে থেকে তুলে দাঁড় করাতেই ইশারা প্রকাশের দিকে তাকালো। ইশারা একটু ভয় পেয়ে গেল প্রকাশকে দেখে, আর প্রকাশ আবারও ইশারার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝে পেছন থেকে ইশারার মামি বলে উঠল, আরে বাবা প্রকাশ, তুমি এখানে? প্রকাশ ইশারাকে ভেতরে নিয়ে এনে সাইডে দাঁড় করাতে ইশারার ভাই নিশান ছুটে এলো ইশারার কাছে। আর প্রকাশ ঈশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমায় চেনেন? তোমাকে না চিনলে চলে? এই এলাকার কত গরিব মানুষের হয়ে লড়েছো তুমি, কত গুন্ডা বদমাইশের শাস্তি দিয়েছো, মেয়েদেরকে সেভ করেছো। বসো বসো। তা আপনার হাতে খুন্তি কেন? এটা রান্নাঘর বলে তো আমার মনে হচ্ছে না। না না, এটা কেন রান্নাঘর হতে যাবে? এই মেয়েটার শিক্ষা দিতে এসেছিলাম। খুন্তি দিয়েও শিক্ষা দেওয়া যায়? ওয়াও। আর বলো না বাবা, এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খায়, আবার আমাদের নামেই নিন্দে করে। এমন বেঈমান আমার মেয়েটা, ওকে কত ভালোবাসে, কত কথা শুনে ওর। আর ও আমার মেয়েটাকে সব সময় অপমান করে। কাজের লোক হিসেবে নয়, নিজের মেয়ের মতো মনে করি। আর ও
এই ব্যবহার করে, তাই আজকে ওর রাগটাকে ধরে রাখতে পারিনি।